এবার চরমভাবে ফেঁসে গেল নকল রাঙামতি। একলব্যর হাতে নাতে ধরা পড়ে গেল। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো জঙ্গলে প্রমিতা বসু রাঙামতিকে বাঁচানোর জন্য টিমদের সকলকে নিয়ে তন্ন তন্ন করে চারিদিকে খোঁজার চেষ্টা করে। কোথায় আছে আস্তানা, রাঙামতিকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। রাঙামতি ছিল এই দলের গুরুত্বপূর্ণ একজন মেম্বার, তাকে কোনোভাবেই হারানো যাবে না। তার মধ্যে হলো প্রমিতা বসুর পুত্রবধূ, খুঁজে তো বের করতেই হবে। রাঙামতি চারদিকে খোঁজার চেষ্টা করে কিন্তু কোথাও খুঁজেই পাচ্ছে না। কোথায় সে আস্তানা, এলিয়ানদের বসবাস কোথায়? সামনেই ছিল একটা খুঁটি, আর খুঁটির মধ্যেই বোমা ফিট করা ছিল। কিন্তু প্রমিতা বসু সেটা তো আর আগে থেকে জানতো না। সামনেই ছিল এক মরণঘাতী একটা ফাঁদ। আর প্রমিতা বসু হাঁটতে হাঁটতে তখনই সে বিপদের মুখে হাঁটতে চলছিল। কিন্তু প্রমিতা বসু হঠাৎ করে সেখানে এসে কিসের জন্য যেন থেমে যায় আর চারদিকে খোঁজাখুঁজি করতে শুরু করে। অন্যদিকে বাড়ির মধ্যে সে নকল রাঙামতি সকলের জন্য খাবার রান্না করে। খাবার রান্না করতে করতে শুধু তার দিদির কথা মনে হচ্ছিল। দিদির কোনো খোঁজ পাচ্ছে না এখন পর্যন্ত। খাবার টেবিলে বসে সকলের জন্য অপেক্ষা করছিল নকল রাঙামতি। আর তখনই সত্যজিৎ ওপর থেকে নিচে নেমে আসে। সত্যজিৎ তাকে চারিদিকে তাকিয়ে থাকে। সত্যজিতের কাছে ফোন এসেছে যে রাঙামতিকে খুঁজতে বের হয়ে গিয়েছে প্রমিতা বসু। তখনই সত্যজিৎ আড়াল হয়ে তাকিয়ে নকল রাঙামতির কাছে এসে বলে, শোনো, তুমি কিন্তু এদিকটা সামলে নেবে, তোমাকে যেন কোনোভাবে কেউ সন্দেহ না করে। তোমার দিদিকে খুঁজে বের করবে। ইতিমধ্যে টিম কিন্তু পৌঁছে গেছে। এদিকে তখনই আবার সে নকল রাঙামতি বলতে শুরু করে, কিন্তু আমি তো আমার দিদির কোনো খোঁজ পাচ্ছি না, ফোন করেও পাচ্ছি না, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে ওই উড়ানবাবু আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে রয়েছে। এখন আমাকে এসে সন্দেহ করবে কিনা সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর নিচে অঙ্কুর নেমে আসে। অঙ্কুর এসেই দেখতে পায় যে সত্যজিৎ আর রাঙামতির কথা বলছে। অঙ্কুর তখন বলে, ও সত্যজিৎ, তুমি চলে এসেছো? তা এসে যেহেতু পড়েছো, খাবার দাবার খেয়ে যাও। সত্যজিৎ তখন কথাটাকে ঘোরানোর জন্য বলে, হ্যাঁ, রাঙা তো আমাকে ডাক দিল, রান্নাবান্না করেছে, আমি আর লোভ সামলাতে পারিনি, আমি খাবার খাওয়ার জন্য চলে আসলাম। কিছুক্ষণ পরেই সব্য নিচে চলে আসে। সব্য এসে বলে, তোমরা না আসলে কী যে করো কিছুই বুঝতে পারছি না। আসলে এগুলো হলো শহরেদের বিদেশিদের খাবার। বিদেশিদের খাবার হলো বিরিয়ানি, আর আমরা তো খাবো অন্য কিছু। আমরা খাবো কি পান্তা ভাত, অন্য কিছু খাবো। শাস্ত্রে এগুলো মানা আছে, কিন্তু তোমরা কি আমার কথা শুনবে নাকি? শোনো শোনো, তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু এবার ঘোর সাধুর এক ছদ্মবেশ নিয়ে ফেলেছি। আমাকে কেউ আর ভণ্ড সাধু বলতে পারবে না কিন্তু। এ বলেই তখন সব্যও খেতে বসে পড়ে। আর তখনই পাঞ্চালি এসে বলে, তোকে তো একদম সাধুর মতো দেখা যাচ্ছে রে, এখন তো দেখা যায় তুই একদম পিওর সাধু হয়ে গিয়েছিস। সব্য তখন বলে, তোদের জন্যই তো আমাকে এরকম ছদ্মবেশ নিতে হয়েছে। তোরা আমাকে ভণ্ড বলিস তাই না? এখন তো আর বলতে পারবি না, এখন আমি ঠিকঠাক আছি তাই না? সত্যজিৎ তখন সব্যর দিকে তাকিয়ে বলে, বর্দা ভাই, একদম দারুণ কিন্তু লাগছে আপনাকে, এভাবেই চালিয়ে যান, এভাবেই সব কিছু ঠিকঠাক করে দিবেন আপনি, শাস্ত্র দেখে দেখে, বই দেখে দেখে। এই বলে তখন সকলে হাসাহাসি করে খাবার দাবার খাচ্ছিল। অন্যদিকে আরেক দিকে ঘটে আরেক এক বিপত্তি। আসলে একলব্য না বাড়িতে থাকা রাঙামতিকে সন্দেহ করছিল যে এটা আসল রাঙামতি না। আর তখনই পরীক্ষা করার জন্য নিচে নেমে আসে। নিচে নেমে এসে তখন হাতে তীর ধনুকটি নিয়ে আসে। তীর ধনুক নিয়ে এসে তখন সকলের সামনে বলে, আজকে একটা খেলা খেলবো আমরা। অনেক দিন ধরে আমরা রাঙামতির কোনো তীরন্দাজি দেখি না, আজকে আমি তীর নিয়ে এসেছি। সামনে অলিম্পিক খেলতে হবে তাকে, তাই না? তাই একটু বাড়িতে যদি প্র্যাকটিস করে খুব ভালো হবে। আজকে রাঙামতি নিজের হাতে একদম নিক্ষেপ করে দেখাবে, চলো রাঙামতি। এই বলে তখন নকল রাঙামতির কাছে এসে তাকে হাত টানতে টানতে ধরে সেখানে নিয়ে যাচ্ছে। আর সব্য তখন বলে, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, খাবার টেবিল থেকে কাউকে নিয়ে যেতে নেই, এটা কিন্তু অমঙ্গল। তখনই আবার একলব্য বলে, বর্দা ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখো কি হয়। রাঙা তো অনেক দিন যাবৎ তীর ধনুক হাতে নেয়নি, তাই আমি ভাবছিলাম সামনে অলিম্পিক যেহেতু বাড়িতে একটু প্র্যাকটিস করুক, আর আমরাও এটা দেখি রাঙামতি কীরকম তীরন্দাজি করতে পারে, নাকি সব কিছু ভুলে গিয়েছে। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? এই নাও, এটা হাতে নাও। এই বলেই তখন রাঙার হাতে তীর ধনুক দিয়ে দেয়, অর্থাৎ নকল রাঙার হাতে। কিন্তু নকল রাঙামতি তো কোনোভাবেই তীর চালাতে পারে না, সে তো লাঠি দিয়ে সকলকে ঘায়েল করতে পারে। মনে মনে বলে, আমি তো তীর হাতে কোনো দিন নেইনি, এখন কিভাবে এটা চালাবো সেটাই তো বুঝতে পারছি না। এদিকে তখনই একলব্য মনে মনে বলে, আজকেই প্রমাণ হয়ে যাবে, তুমি যদি আসলে রাঙামতি হয়ে থাকো তাহলে অবশ্যই তীর চালাতে পারবে। এই নাও, নিক্ষেপ করা শুরু করো, নিক্ষেপ করো, তাড়াতাড়ি নিক্ষেপ করো। নিচে নেমে আসে সার্থকী নিচে নেমে এসে বলে, তোরা কি করছিস আমি কিছুই বুঝতে পারছি না, এই মেয়েটির হাতে কেন আবার তুই তীর হাতে তুলে দিলি? হ্যাঁ, এতদিন তো তীর হাতে ছিল না, তীরন্দাজি না করতে করতে ভালোই ছিল, ভালোই তো লাগছিল।
তখনই ময়না এসে বলে, ও মরিজা, কেন তুমি ওর হাতে আবার তীর তুলে দিলে? রাঙা এতদিন তীর হাতে নেয়নি, এটা তো দেখতে ভালো লাগছিল, হঠাৎ করে কী আবার কেলেঙ্কারি করে আমি তো কিছুই বুঝতে পারছি না। সার্থকী তখন বলে, একলব্য এসব কী করছিস? আমি কিছুই বুঝতে পারছি না। পাঞ্চালী তখন অঙ্কুরকে বলে, আমার কেন জানি মনে হচ্ছে আসলে ভাই না এই রাঙামতিকে সন্দেহ করছে। আমারও না কেমন জানি সন্দেহ হচ্ছিল এটা আমাদের আসল রাঙামতি কিনা নাকি নকল রাঙামতি, আমি আসলে বুঝতে পারছি না। হয়তোবা ভাই কোনোভাবে পরীক্ষা করার চেষ্টা করছে। এদিকে নকল রাঙামতি তো একটু ভীষণ রকম ঘাবড়ে যায়। তখন একলব্য বলে, কী ব্যাপার, এভাবে দাঁড়িয়ে রয়েছে কেন? তোমাকে বললাম তীরটা চালানোর জন্য, চালাও না তীর, কী হয়েছে? এদিকে দেখা যাবে সে মরণ ফাঁদের দিকে যখনই প্রমিতা এগিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে রাঙামতি। রাঙামতি এসেই তখন তার মাকে জড়িয়ে ধরে ফেলে এবং বলে, না মা, সামনে যাস না, ওই দেখ ওইখানে বোম রাখা আছে, তোরা যদি ওইখানে পা দিতি তাহলে সবাই একদম শেষ হয়ে যেতি। এদিকে তখনই প্রমিতা রাঙাকে বলে, তুই ফিরে এসেছিস? আমরা তো তোকে খোঁজার জন্য বের হয়েছি রে। হ্যাঁ, তোকে খোঁজার জন্য বের হয়েছি। তখনই কান্না করে দেয় রাঙামতি, আমি যদি এখন না আসতাম তোরা তো শেষ হয়ে যেতি, তুই তো শেষ হয়ে যেতি, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না, আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। প্রমিতা তখন বলে, শোন, এখন আমাদেরকে ওই এলিয়ানদেরকে আটক করতে হবে। রাঙা তখন বলে, ওরা এলিয়ান নয়, ওরা হলো মানুষ। প্রমিতা তখন বলে, কি বলছিস কি? রাঙা তখন বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি, চল আমার সঙ্গে। এই বলে তখন রাঙামতি প্রমিতা সকলকে নিয়ে সেই এলিয়ানদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে পড়ে। একটা গুলি ছড়ে এলিয়ানদের দিকে, আর তখনই এলিয়ানরাও এক এক করে সকলে বন্দুক বের করে গুলি করতে শুরু করে। একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে, এদিকে রাঙামতির টিম, অন্যদিকে এলিয়ানদের টিম। কিন্তু রাঙামতির সঙ্গে তো আর পেরে উঠতে পারবে না। রাঙামতির হাতে তীর দিয়ে এক এক করে সকলের হাতে পায়ে একদম ঘায়েল করে ফেলছে। শেষ মুহূর্তে এসে এলিয়ানরা জব্দ হলো রাঙামতির হাতে। আর তখনই প্রমিতা বলে, এই শোনো, এদেরকে নিয়ে যাও, এদের মুখ থেকে আগে সত্যিটা বের করার চেষ্টা করো, কে বা কারা এদেরকে কাজে লাগিয়েছে বা কার কথায় এরা কাজ করছে। বৃন্দা বসু এর সঙ্গে জড়িত আছে কিনা সেটাকে খুঁজে বের করতে হবে। তোমরা প্রেস মিডিয়া রাখো, আমরা সামনে আসবো না, তোমরাই সকল সত্যিটা সামনে আনবে। রাঙা তখন প্রমিতার দিকে তাকিয়ে বলে, শোন, এবার কিন্তু আমাদের বাড়িতে ফিরতে হবে। প্রমিতাও ঠিক একই কথা বলে, হ্যাঁ রে, বাড়িতে থাকা ওই রাঙামতিকে কিন্তু সন্দেহ করছে আক্কু, তা ধরা পড়ার আগে আমাদেরকে বাড়িতে প্রবেশ করতে হবে। রাঙা তখন বলে, এছাড়া বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করতে হবে, সামনে তোদের বিবাহ বার্ষিকী, তার মধ্যে সকলেই কিন্তু তোর উপর রেগে রয়েছে মা, তুই অনেক দিন যাবৎ বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস। আর তখনই রাঙামতি এবং প্রমিতা হাতে হাত রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাঙা যখন দাঁড়িয়ে থাকে, রাঙা মনে মনে বলে, এটা কিভাবে চালাবো আমি কিছুই বুঝতে পারছি না, এখন যদি ধরা পড়ে যায় সব কিছু শেষ হয়ে যাবে, আমি তো কোনোদিন তীর চালাইনি, এখন এটা কিভাবে চালাবো আমি কিছুই বুঝতে পারছি না, তার মানে কি এখন ধরা পড়ে যাব আমি? এই বলে চিন্তা করতে থাকে। কিন্তু রাঙামতি অর্থাৎ নকল রাঙামতি তো আর তীর চালাতে পারে না। তখনই আবার সার্থকী বলে, কি ব্যাপার, তীর হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছিস, আর তুই তো তীরন্দাজ, চালানা তীর। আর তখন সত্যজিৎ বলে ওঠে, না, এভাবে তো আর পেরে উঠতে পারবো না, কিছু একটা করতে হবে, কিছু একটা করে আটকাতে হবে। একলব্য বলে, কী ব্যাপার, দাঁড়িয়ে রয়েছো কেন? হ্যাঁ, তুমি কিভাবে দাঁড়িয়ে রয়েছো? তোমার তো দাঁড়িয়ে থাকার কথা না, তুমি তো ভালো তীরন্দাজি করো, এক্ষুনি তীরটা চালাও, আমরা একটু দেখি তুমি কেমন তীরন্দাজ। আর তখনই সে নকল রাঙামতি সবার কথা মতো একটু চেষ্টা করে, কিন্তু নকল রাঙামতি তো আর তীর চালাতে পারে না, তাই এক একটা করে তীর ছুটছে, একদম বাহিরে চলে যাচ্ছে, কোনো মতে নিক্ষেপ করতে পারছে না। আর এটা দেখে সকলেই ভীষণ রকম হতদম্ব হয়ে পড়ে। তখনই আবার অঙ্কুর বলে ওঠে, রাঙা, এটা তুমি কি করছো? তুমি একটু দেখে শুনে করো, তুমি কি কোনোভাবে আপসেট নাকি? দেখো, তুমি কিন্তু খুব ভালো তীরন্দাজ, সামনে অলিম্পিক, এভাবে তুমি এত কাছ থেকে তো নিক্ষেপ তোমার ভুল হওয়ার কথা না, কেন এরকমটা করছো? তখনই সত্যজিৎ একলব্যর কাছে এসে বলে, একলব্য ছেড়ে দাও না, হয়তোবা রাঙামতি একটু আপসেট হয়ে রয়েছে, আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। একলব্য তখন বলে, সত্যজিৎ বাবু থাক, হয়েছে, এটা নিয়ে না আপনাকে আর কিছু বলতে হবে না, আমি সবটাই জানি, আমি সবটাই বুঝতে পারছি। ও যদি আসলে রাঙামতি হয়ে থাকতো না, তাহলে এতক্ষণে তীর নিক্ষেপ করতে পারতো, যেহেতু ও রাঙামতি নয়, তার মানে কি, তার মানে ও তীর চালাতে পারে না। যখনই একলব্যর মুখ থেকে কথা শুনে তখনই ময়না আর সার্থকী বলে ওঠে, তার মানে কি এ রাঙামতি না? তার মানে এটা কে? রাঙামতির মতোই তো দেখতে, আচার আচরণ কথাবার্তা সকল কিছু, তার মানে ওই যে সাধুর এক ছদ্মবেশ নিয়েছিল এই মেয়েটি নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। একলব্য তখন বলে, সবটাই পরিষ্কার হয়ে যাবে, সবটাই এখন পরিষ্কার। 4-5টা করে তীর নিক্ষেপ করলো, একটাও লক্ষ্যভেদ করতে পারলো না। তখন সব্য এসে বলে, আরে শোন, তোরা এইভাবে আপসেট হোস না তো, তোরা কি করে পারলি রাঙাকে ভুল বুঝতে? আসলে রাঙামতি না একটু আপসেট, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। একলব্য 24 ঘন্টার সময় দেয় নকল রাঙামতিকে।